সে কি, তোমার আজকাল ভূত প্রেতদের নিয়ে কি কাজ বলো তো? এরকম ভূত ধরা আধুনিক তান্ত্রিক জানলে তো বিয়ে করতাম না। না না, আমি কেন ভূত ধরতে যাব? আমার কাজ ওই জায়গাটা পর্যবেক্ষণ করা। এতে রেগে গেলে কি হয়? তুমি রেগে গেলে আমার বেবিটাও যে রাগই জন্মাবে। অর্ণবের মুখে দেবীগড়ের নাম শুনেই যেন ভয়ে সিঁটিয়ে গেল রতন। क्या हुआ रतन? आप ऐसा क्यों कर रही हो? লোকটা হাত ধরা অবস্থাতেই অর্ণবের সামনে মাথা নত করে বিড়বিড় করে বলতে থাকলো কিছু একটা। তবে অর্ণব শুনতে পেল কেবল একটা কথাই। সমুদ্র সেন। দরজার বাইরে কিছুটা দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত এগিয়ে যায়। রাতের অন্ধকারে তখন মেঘকে সরিয়ে আটফালি চাঁদ বেরিয়েছে। হালকা মৃদু সুর শোনা যাচ্ছে কোনো মেয়ের গলাতে। অর্ণব যেন হারিয়ে যেতে থাকে এই সুরে। এমন সময় একটা মোহময় মেয়েলি ছায়া উদয় হয়। অর্ণব যত এগোতে থাকে ওই মেয়েটার দিকে, তত যেন মেয়েটা সরে সরে যায়। হঠাৎ পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা শিশু। চোখে মুখে অশুভ শক্তির ছাপ। সেই বাচ্চা হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে অর্ণবের উন্মুক্ত বুকের ওপর উঠে বসে। আপনারা শুনছেন গপ্প জুজু। এখানে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আমাদের গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত 8:30টায়। তবে একটা কথা, আপনারা শুনছেন ঠিকই, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তাই আবারও অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন। আজকের গল্প দেবীগড়ের অভিশাপ, লিখেছেন পায়েল মণ্ডল। দীপা, তাড়াতাড়ি চলো, এমনিতেই বেরোতে দেরি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই তো আরেকটু অর্ণব। শোবার ঘর থেকে দীপার গলা পেয়ে মুচকি হাসে অর্ণব। অর্ণব দত্ত একজন নৃতত্ত্ববিদ। সারা বছর অর্ণব ভারতের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বিশেষ মানব দেহাবশেষ এবং তার নিদর্শনগুলোর আবিষ্কার এসব নিয়ে গবেষণা করে। দীপা ওর সুযোগ্য সহধর্মিণী। 1 বছরের বিবাহিত সুখের জীবন ওদের। যদিও পুরোপুরি দেখাশোনা করে বিয়ে হলেও বিয়ের পরবর্তী জীবন বেশ প্রেমময়। কাজের সূত্রে আজ অর্ণবকে যেতে হচ্ছে রাজস্থানের জয়পুর। ওখানে একটা ছোট্ট প্রত্যন্ত জায়গা রয়েছে, নাম দেবীগড়। সেটাই ওর গন্তব্য। তবে অন্যবারের মতো এবার অর্ণব একা না, সাথে আছে দীপা। কারণ তাদের ভালোবাসার চিহ্ন রয়েছে দীপার গর্ভে। কিছুক্ষণের মধ্যেই হালকা সাজগোজ করে বেরিয়ে আসে দীপা। আমি রেডি। এত যে সুন্দর সাজলে, যেখানে যাচ্ছি সেখানে কিন্তু তোমার এই সাজে আমি ছাড়া আর কেউ মুগ্ধ হবে না। দীপা একটু লজ্জা পায়। তবে বিয়ের এত বছর পর বেশিক্ষণ লজ্জা পেয়ে থাকা একটা অদ্ভুত বিষয়। তাই লজ্জা বেশিক্ষণ টেকে না, বরং দীপা অর্ণবের কাঁধে হালকা একটা চাপড় মেরে প্রসঙ্গ পরিবর্তন করে বলে, জায়গাটা কেমন বলো তো? কি বেশ নাম যেন? দেবীগড়। বাকিটা বরং গাড়িতে যেতে যেতে বলি তোমায়, আমরা অলরেডি লেট। আচ্ছা বেশ। দুজনে ট্রলি ভর্তি জিনিসপত্র নিয়ে গাড়িতে বসে রওনা হলো দেবীগড়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে অর্ণব দীপাকে শোনাতে থাকে, রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রাম হলো দেবীগড়। সাধারণত এটা দিনের বেলায় একটা ট্যুরিস্ট স্পট, আর কেউ কেউ বলে রাতের বেলা নাকি ডাইনির স্পট। সে কি, তোমার আজকাল ভূত প্রেতদের নিয়ে কি কাজ বলো তো? এরকম ভূত ধরা আধুনিক তান্ত্রিক জানলে তো বিয়ে করতাম না। না না, আমি কেন ভূত ধরতে যাব? আমার কাজ ওই জায়গাটা পর্যবেক্ষণ করা।
তোমাকে শুধু ওখানে প্রচলিত লোককথাটা বললাম। এতে রেগে গেলে কি হয়? তুমি রেগে গেলে আমার বেবিটাও যে রাগই জন্মাবে। আচ্ছা, তারপর বলো। আমি তো শুনেছি এসব ভুতুড়ে জায়গায় নাকি বেশ ইন্টারেস্টিং সব গল্প থাকে। এখানেও তেমন কোনো গল্প আছে নাকি? নেই মানে? যেখানে যাচ্ছি ওখানে একটা পুরনো মহল আছে, রাজমহল। সেই মহলেই আমাদের কাজ, সমস্ত পুরনো জিনিস নিয়ে তল্লাশি করা। সমস্তটাই হবে আমাদের এজেন্সির আন্ডারে। মালদা থেকে কেবল আমি আর গ্রুপ ম্যানেজার হিসেবে দেবজিৎ যাবে। এছাড়াও অন্যান্য জেলা থেকে কিছু নতুন অ্যানথ্রোপোলজিস্টরাও এ কাজে সাহায্য করার জন্য আসছে। মোটামুটি পুরো গবেষণাটাই হবে সরকারি তত্ত্বাবধানে। তবে সমস্যা হলো মানুষ পাওয়া। জানোই তো, পুরনো চাল ভাতে বাড়ে, তেমনি পুরনো গুজব। তার বলতে, যতদূর বুঝলাম জায়গাটার বেশ ভালোই বদনাম আছে। সত্যি ভূতছুত আবার নেই তো? না না, ওসব জাস্ট মিথ। সংস্থা থেকে সব ব্যবস্থা করা ছিল। 10:30টার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে মোট 10 ঘন্টার উপর জার্নির পর ওরা 6:30টার দিকে এসে পৌঁছলো জয়পুর এয়ারপোর্ট। দীপার টিকিট অবশ্য অর্ণবকেই করতে হয়েছে, তার সাথে মেডিকেল অনুমতিপত্রও লেগেছে। সে যাই হোক, স্ত্রীর আবদার মানতে এইটুকু করাই যায়। এয়ারপোর্ট থেকে বাকি রাস্তা যেতে হবে গাড়ি করেই। সব ব্যবস্থা করাই ছিল। ওদের লোককে খুঁজে পেতেও অসুবিধে হলো না। গাড়িতে উঠেই দীর্ঘ জার্নির ক্লান্তিতে অর্ণবের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল দীপা। এমন সময় হঠাৎ একটা খুব খারাপ স্বপ্ন দেখল সে। দেখল এক কালো শাড়ি পরা লাস্যময়ী তরুণী এগিয়ে আসছে অর্ণবের দিকে। তারপর পাগলের মতো ছুরি দিয়ে চিড়ে দিচ্ছে অর্ণবের সারা শরীর। দীপা সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। এমনকি চিৎকার করতে চাইলেও গলা দিয়ে একটা শব্দ পর্যন্ত বের হচ্ছে না। রক্তাক্ত অর্ণবের শরীরটা আস্তে আস্তে ওর সামনেই নেতিয়ে যাচ্ছে। আর তারপর দীপা, এই দীপা, কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? ড্রাইভার সাহেব, গাড়ি থোড়া সাইড কিজিয়ে। কি 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 হয়েছে অর্ণব? দীপা ঘুম ভেঙে ধরফরিয়ে উঠে বসে। ঘামে ওর পুরো মুখ ভিজে গেছে। অর্ণব চিন্তিত হয়ে তাকিয়ে রইল ওর দিকে। তোমার কোনো কষ্ট হচ্ছে? এই দীপা, নেমে দাঁড়াবে একটু? না না, কিছু না। ওই একটা স্বপ্ন। ছাড়ো, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। মুখে বললেও দীপা স্বপ্নটাকে এড়িয়ে যেতে পারল না। বিশেষত স্বপ্নটা যখন অর্ণবকে নিয়ে। একটা নতুন জায়গায় যাচ্ছে তারা, নতুন সব মানুষদের মধ্যে কাজ, কে জানে কেমন হবে। এরপর বাকি যেটুকু রাস্তা দীপার মনটা তেতো হয়েই রইল। শুধু মুখে সে কিছুই বলল না। একটা কাজে যাচ্ছে অর্ণব, তার মধ্যে তার এই অবস্থা। যথেষ্ট চিন্তায় থাকে ছেলেটা। এই সমস্ত ব্যাপারে মানুষটাকে অযথা টেনশন দেওয়ার কোনো মানে হয় না। গাড়ি ধীরে ধীরে গন্তব্যে এসে পৌঁছল। জিনিসপত্র নিয়ে অর্ণব নেমে পড়ে। ধীরে ধীরে সাবধানে নামে দীপা। সন্ধে পেরিয়ে রাত হব হব করছে। সামনে একটা সুন্দর বাড়ি, গোলাপি রঙের ওপর নকশার কারুকার্য করা সারা দেওয়াল জুড়ে। ভেতর থেকে একজন বয়স্ক লোক এসে অর্ণবের হাত থেকে ব্যাগপত্রগুলো নিয়ে ভেতরে অগ্রসর হয়। জায়গাটার সৌন্দর্যে একরকম মোহিত হয়ে পড়ে দীপা। এটাই দেবীগড়? কি সুন্দর গো! এত সুন্দর জায়গাকে কেউ কিভাবে ভৌতিক বলতে পারে বলো তো? না না, এটা দেবীগড় নয়, এটা দেওলি। এখান থেকে 148 কিলোমিটার দূরে দেবীগড়। যা, আমি ভাবলাম। আচ্ছা, ওখানে গিয়ে থাকলেই তো হতো। কাজে গেলে তোমাকে আবার অতটা যেতে হবে। আর কি করা, ওখানে কোনো হোমস্টে নেই, তাই এজেন্সি থেকে সবার এখানেই থাকার ব্যবস্থা করেছে। আমরা এসে পড়েছি, বাকিরাও হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তবে তুমি চাইলে অবশ্য ভূতের সাথে ওই মহলে থাকতেই পারো, মানাবে ভালো। ধ্যাৎ, অমনি তোমার শুরু। চুপ করো তো।
ওদের কথার মাঝে যে লোকটা ব্যাগপত্র নিয়ে গেছিল সে ফিরে আসে। লোকটি ভাঙা ভাঙা হিন্দিতে বলতে থাকে, खम्मगणी साहब, मैं रतन, इस घर का देखभाल हम ही करी। चलिए आप सबको आपका कमरा दिखाते हैं। অর্ণব আর দীপা রতনের সাথে নিজেদের ঘরে চলে যায়। সন্ধে হয়ে এসেছে প্রায়। কিছুক্ষণ পর রতন আসে খাবার দিতে। রতনের হাতে 2-3টে খাবারের প্লেট দেখে অর্ণব জিজ্ঞেস করে, आपने खाना खा लिया क्या? हाँ बाबूजी, तो फिर वो 3 नंबर प्लेट किसका है? ये तो आपके बगल वाले रूम के मैडम की है। और कोई नहीं आया अभी तक? नहीं, वो मैडम अकेली ही आई है और मुझे बोली कि बाकी साहब लोग रात तक पहुंच जाएंगे। अच्छा ठीक है, तुम जाओ। बाबूजी, बाबूजी, आप दोनों खा के सो जाइए, कल हम गाइड ठीक कर देंगे। हम यहाँ घूमने के लिए नहीं आए रतन, हम देवीगढ़ के बारे में छानबीन करने के लिए आए हैं। অর্ণব সত্যিটাই বলে দিল, কারণ ভবিষ্যতে সবটা জানাজানি হবেই। খোঁড়াখুঁড়ি সহ বিস্তর কাজ আছে, সব তো তারা করতে পারবে না, লোকাল লোকজনের হেল্প নিতেই হবে। অর্ণবের মুখে দেবীগড়ের নাম শুনেই যেন ভয়ে সিঁটিয়ে গেল রতন। চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গেল। ভীত সন্ত্রস্ত রতনকে দেখে অর্ণব প্রশ্ন করে, नहीं 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 क्या हुआ रतन, आप ऐसा क्यों कर रहे हो? बाबूजी, छोटा मुंह बड़ी बात, मगर साहब वहाँ मत जाइए, जगह अच्छी नहीं है। क्यों? मुझे नहीं पता, मुझे नहीं पता बाबूजी, मुझे नहीं पता। রতন চলে গেল খাবার দিয়ে। দীপা আর অর্ণব একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দীপার মনে তখনকার স্বপ্নটা জেঁকে বসে একটা তীব্র আতঙ্কের সাথে। অর্ণব, এসব কি বলে গেল রতন? আমার তো খুব ভয় করছে। ধুর পাগলি, এরা এখানকার স্থানীয় লোক, এদের মধ্যে এসব ধারণা খুব প্রচলিত। এদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়, এরা তো বলবে। তাই বলে আমরা পিছিয়ে গেলে চলবে বলো? তবুও আমার ভয় লাগছে ওনার কথাগুলো শুনে। দেবীগড়ের নাম শুনতেই কেমন ভয়ে শুকিয়ে গেলেন, দেখলে না? ছোট্ট মাথায় এত বেশি প্রেসার দিও না দীপুরানী, চলো ঘুমিয়ে পড়ি, কাল থেকে কাজ শুরু হবে। রাত বাড়ার সাথে সাথে অর্ণব দীপার চোখে ঘুম পড়ি আবিষ্ট হয়। সকালে পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙে অর্ণবের। দীপা তখনও অকাতরে ঘুমিয়ে, মাথায় ভালোবাসার পরশ এঁকে দিয়ে জামা কাপড় পাল্টে তৈরি হয়। রতন সকালেই ডিম পাউরুটি সবার ঘরের বাইরে টেবিলে ঢাকা দিয়ে রেখে গেছে। খাবারটা নিয়ে সে দীপার অংশটা রেখে বাকিটা খেতে লাগলো। খেতে খেতে ফোন তুলে ফোন করলো দেবজিৎকে। হ্যালো, হ্যাঁ দেবজিৎ, উঠেছো ঘুম থেকে? হ্যাঁ স্যার, উঠে গেছি, সব রেডি করে নিয়েছি। ওকে, কাল রাত্রে সব মেম্বার পৌঁছে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছে, সবাই রেডি হচ্ছে এখন হয়তো। আচ্ছা আচ্ছা, গ্রুপে কোনো মহিলাও আছে কি? আসলে 30 জনের নামের লিস্ট আমায় পাঠিয়েছিল ঠিকই, কিন্তু ওটা আর আমার খুলে দেখা হয়নি, তোমাকে ডাইরেক্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। হ্যাঁ আছে তো, একজনই মাত্র মহিলা আছেন। তখনই পেছন থেকে দীপার গলা শোনা যায়। উঠে গেছো? আমাকে ডাকোনি যে? অর্ণব ফোনে থাকা ব্যক্তিকে বলে, আচ্ছা দেবজিৎ, এখন রাখছি। 30 মিনিটের মধ্যে সবাইকে এক জায়গায় জড়ো করো, আর ওদের আইডেন্টিটিগুলো চেক করে নিও কেমন? আমি আসছি। ফোন কেটে অর্ণব দীপার পাশে বসে। সকাল সকাল বোধহয় না ডাকার জন্য রাগ করেছে। এই সময় মেয়েদের মুড সুইং নাকি অত্যধিক বেরিয়ে যায় শুনেছে অর্ণব, আর বিগত দিনগুলোতে সেটা হাড়ে হাড়ে টেরও পেয়েছে। তবে দীপার এইসব আবদার মেটাতে মন্দ লাগে না অর্ণবের। এমনি সময় তো কোনো ইচ্ছে মুখ ফুটে বলে না, তার সাথে
একসাথে এইভাবে সময় কাটানোর পরিমাণও খুবই কম তাদের। অর্ণব কাজের সূত্রে এইদিকে ওইদিকে ঘুরে বেড়ায়, আর দীপা ব্যস্ত থাকে তার অফিস নিয়ে। যদিও তার মাঝে সময় ঠিকই বের করে নেয় দুজনেই, কিন্তু এইভাবে এতগুলো মাস একসাথে থাকা, সব ইমোশন শেয়ার করা, অনেকগুলো দিন পর যেন বিয়ের প্রথমের সময়টা ফিরে এসেছে। বউয়ের লাল টুকটুকে গাল দুটো টিপে দিয়ে অর্ণব বলে, তুমি যা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে, ডাকতেও ভয় হচ্ছিল। দীপা আবার মুখ ফোলায়। যাও তো, কথা বলবে না। রাগে না বাবা। আচ্ছা শোনো, খাবার ঠিকঠাক করে খাবে সময়ে সময়। রতন এখানেই থাকবে। আমার ফোন যদি বন্ধ থাকে তাহলে কিছু অসুবিধা হলে ওকে জানাবে। বেশি দূরে যাবে না ঘর থেকে। তোমাকে নিয়ে আসতে চাইছিলাম না আমি, কিন্তু তুমি এমন জেদ ধরলে। কেন ছেড়ে থাকবো শুনি তোমাকে? এই সময় স্বামীকে পাশে দরকার হয়, বুঝলে? আরও বেশ কিছুক্ষণ কথা বলে দীপাকে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায় অর্ণব। আপনার নাম কি? আমি প্রজ্ঞা। তাও অনেকদিন বাদে আপনার সাথে দেখা হলো। একসঙ্গে সব এলাম আমরা। সামনের ফাঁকা জায়গাতে সবাই জড়ো হয়েছে, টুকটাক আলাপ পরিচয় চলছে। অর্ণব সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে শুরু করে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার মিশন। আমি তোমাদের লিডার অর্ণব দত্ত। তোমরা এখানে আসার আগে যদিও জেনে গেছো যে আমাদের এজেন্ডাটা কী, তবুও সংক্ষেপে বলে দিই। এখান থেকে 148 কিলোমিটার দূরে দেবীগড় গ্রাম। আমাদের কাজ ওখানকার মহলের ভেতরে ঢুকে জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করা, সেই নিয়ে ডিটেইল গবেষণা করা। এখান থেকে 1 ঘন্টার রাস্তা। সমস্ত জিনিসপত্র গাড়ি করে নিয়ে যাওয়া হবে। আপনাদের গাইড করবে দেবজিৎ। বাকি আর কিছু জিজ্ঞাসা করার আছে? সবাই মাথা নাড়ায়। এরপর অর্ণব একটা চেয়ারে বসে একের পর এক সবার সাথে পরিচয় করে নেয়। সাথে কাজ সংক্রান্ত আলোচনাও হতে থাকে টুকটাক। সবার শেষে ওর চোখ থেমে যায় সেই মহিলা সহকর্মীর ওপর। আইডেন্টি কার্ডে লেখা প্রজ্ঞা মল্লিক। মুখ তুলে তাকায় মেয়েটার দিকে। সেই চেনা মুখ, ভীষণ চেনা। আরে তুই? আমি তো ভাবতেই পারছি না তুই আমাদের প্রজ্ঞা। আরে তুই? আমি ভাবলাম অন্য অর্ণব দত্ত হবে হয়তো, কিন্তু এই যে তুই। স্মৃতি রোমান্তনে তলিয়ে গেল দুজনেই। অর্ণব দত্ত আর প্রজ্ঞা মল্লিক একই কলেজ থেকে নৃতত্ত্ববিদ্যাতে স্নাতক। কলেজ লাইফে দুজন দুজনের সব থেকে কাছের মানুষ, হরিহর আত্মা বলা চলে। ওখানে আর সবার মাঝে নতুন করে কথা বাড়ায় না ওরা। সবার সাথে কাজের কথা শেষ হওয়ার পরে অর্ণব উঠে পড়ে। একটু পরে প্রজ্ঞা এসে দাঁড়ায়। কিরে বল, কেমন চলছে সব? কলেজের পর সেই যে উবে গেলি। এরপর দুই বন্ধুতে গল্পের ঝুলি খুলে বসে। বহুদিন পর দেখা বলে কথা। কথায় কথায় অর্ণবের বিয়ের প্রসঙ্গ ওঠে। আচ্ছা এই দেখ আমার বউ দীপা। অর্ণব নিজের ফোন থেকে দীপার ছবি দেখায়। হালকা হাসি খেলে যায় প্রজ্ঞার মুখে, তবে বুকের কাছটা মোচড় দিয়ে ওঠে। অস্বীকার করা যাবে না, ছবির এই মেয়েটার বর্তমান স্বামীটির প্রতি কলেজ লাইফে ওর অগাধ টান ছিল, কিন্তু কোনো দিনও মুখ ফুটে বলার সাহস হয়নি। কলেজের পর আর খোঁজ খবরও পায়নি ছেলেটা কোথায়। এই মানুষটা স্মৃতিতে ডুবে থাকতে থাকতে জীবনে সংসার বাদে শুধু কাজকেই বেছে নিয়েছে। সেই মানুষটাকে আজ অন্য কারুর সাথে ঘর বাঁধতে দেখলে হালকা কষ্ট হবে বই কি। বাহ, বেশ মিষ্টি তো দেখতে। হ্যাঁ, আর গুড নিউজটা দিয়েই দিই, নয়তো দীপার মুখ থেকে শুনলে তুই তো আমার আস্ত রাখবি না। আর 2 মাস পর তুই পিসিমণি হয়ে যাবি। আরে বাস, দারুণ খবর তো। এসেছে নাকি তোর সাথে? হ্যাঁ হ্যাঁ এসেছে। সে কি রে, এই সময় এখানে নিয়ে এলি? বেচারাকে তো একা একা থাকতে হবে। অন্য কারোর সাথে থাকতে চাইলো না রে, কি করব বল, তাই নিয়ে এলাম। কটেজেই তো আছে, তোর পাশের রুমটা আমাদের। বাহ, বেশ ভালো খবর তো। আজকে ফিরেই দেখা করব তোর বউয়ের সাথে। পরদিন সকাল থেকেই পুরো দমে কাজ শুরু হয়ে গেল। সবাই সমস্ত জিনিসপত্র লোকজন নিয়ে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে।
এদিকে গাড়ি বলতে একমাত্র জিপ কিংবা উটের সবারই ভরসা। 11টা নাগাদ ওদের দল এসে পৌঁছলো দেবীগড়ের মহলটার সামনে। একটা উঁচু তোলার ওপর গোটা গ্রাম দাঁড়িয়ে রয়েছে, আর তোলার একদম মাথায় এই মহল। পরিত্যক্ত গ্রামটার চারপাশে ছোট ছোট মাটির চাপড়া দেওয়া প্রায় ধসে পড়া ঘরের অবশেষ পুরনো দিনের গন্ধ বয়ে আনে যেন। অনেক বড় মহল, দেখেই বোঝা যায় বেশ পোক্ত, পুরনো রাজাদের আমলের দুর্গের মতো বেশ খানিকটা। তবে সব থেকে বেশি আশ্চর্যকর জায়গাটার নিস্তব্ধতা। কাকপক্ষীরও দেখা নেই। দিনের বেলাতেও এমনভাবে দাঁড়িয়ে থাকে যে মহলটাকে দেখলে কোনো দুর্বল হৃদয়ের ব্যক্তির আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জন্য। ধীরে ধীরে সবকিছু নামানো হলো গাড়ি থেকে, জিনিসপত্র একটা জায়গায় গুছিয়ে তাঁবু খাটিয়ে রাখা হলো সব। বাপরে স্যার, এই জায়গা তো একেবারে জনশূন্য। হ্যাঁ, এটাকে হোম অফ উইচেস বলা হয়, মানে ডাইনির ঘর। ভূতপ্রেতের কথা শুনতেই দেবজিৎ লাফিয়ে কিছুটা দূরে সরে গেল। স্যার, আপনি তো বলেননি যে এখানে ভূত থাকে। আমি বলিনি, এটা আশেপাশের গ্রামের লোকেরা বলে। পুরোটাই একটা লোককথা। ভূতভূত বলে কিছু হয় না, বুঝলে। দেবজিৎকে কতটা সান্ত্বনা দেওয়া গেল কে জানে, তবে সেদিকে আর মন দিল না অর্ণব। সহকর্মীদের দিকে মুখ ঘুরিয়ে জোরে জোরে বলে উঠল, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। মাস তিনেক সময় পাওয়া যাবে বড় জোর, তার মধ্যেই ব্রিফ জমা করতে হবে। তার থেকেও বড় ব্যাপার, রাতে কাজ করার পারমিশন নেই। যা করতে হবে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অর্ণবের কথা শুনে যে যার কাজে লেগে পড়ল। নমুনা সংগ্রহ থেকে শুরু করে মাটি পাথর পর্যবেক্ষণ ইত্যাদি, ওদের কাজের অন্ত নেই। অর্ণব জায়গাটা ঠিক করে ঘুরে দেখতে লাগলো। ধীরে ধীরে মহলের সামনে দাঁড়ালো। একটু ভেতরে যেতেই হঠাৎ মনে হলো পেছন থেকে যেন কেউ ওকে চেপে ধরেছে। পেছনে থাকা সেই ব্যক্তি অন্য একটা ভাষায় কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছে। অর্ণব প্রাণপণে হাত দুটো গলা থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ওর দম বন্ধ হয়ে আসতে থাকে লোকটার শক্তির কাছে। শেষে উপায়ন্তর না পেয়ে অর্ণব নিজের পা ওই লোকটার পায়ের ওপর চেপে দেয়। যন্ত্রণায় লোকটা অর্ণবের গলা ছেড়ে দিলে অর্ণবকে বাগে আনে, চেপে ধরে হাত দুটো। অর্ণব দেখলো বেশ বৃদ্ধ লোকটা, গায়ে পুরনো ধুলো মাখা কালো চাদরে ঢাকা, চুল রুক্ষ, জায়গায় জায়গায় জটা পড়ে গেছে, মুখ ভর্তি জংলা দাড়ি, দুটো পায়ের ওপরেই হাঁটু অবধি পুরু মাটির আস্তরণ পড়ে গেছে। তবে বৃদ্ধ হলেও যথেষ্টই তাগড়া শরীর, লম্বা চওড়া দুদিকেই অর্ণবের থেকে বেশ শক্তিশালী। কিন্তু অর্ণব অবাক হয়ে যায় লোকটার ভাবগতিক দেখে। এক দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে, অন্ধকার মুখে যেন খুশির ছটা। লোকটা হাত ধরা অবস্থাতেই অর্ণবের সামনে মাথা নত করে বিড়বিড় করে বলতে থাকলো কিছু একটা। তবে অর্ণব শুনতে পেল কেবল একটা কথাই, সমুদ্র সেন। স্যার, আপনি কোথায়? স্যার। দেবজিতের গলা শুনতেই সেই বৃদ্ধ লোকটা গায়ের জোরে অর্ণবের হাত ছাড়িয়ে পায়ে প্রণাম ঠুকে সোজা পা চালিয়ে ওইখান থেকে বেরিয়ে গেল। তারপর সেই যে গেল, কোথায় যে গা ঢাকা দিল আর দেখতে পেল না অর্ণব। পুরো ব্যাপারটাই এত দ্রুত ঘটল যে হতভম্ব হয়ে রইল সে। স্যার, আপনি এখানে কি করছেন? না, কিছু না। একটা পাগল এখানে থাকে বোধহয়, তার পাল্লায় পড়ে গেছিলাম আর কি। বলো, কি বলতে এসেছিলে? আপনাকে প্রজ্ঞা ম্যাডাম ডাকছেন। না, আচ্ছা চলো তবে। বেরিয়ে আসে ওখান থেকে অর্ণব, কিন্তু কি যেন কারণে একটা অমোঘ আকর্ষণ অনুভব করতে থাকে। এই অর্ণব শোন, কিছু কথা ছিল তোর সাথে। এই রে ধুর, কি হলো? তুই তো লিডার, তাও যে তোকে তুই করে বলে ফেললাম। আরে রাখ তোর ফর্মালিটি, তুই করেই বল। তোর মতো দেবীর মুখে এই নিচের জন্য আপনি সম্বোধন শোভা পায় না, তাই না? যা বলেছিস। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমার মনে হয় আমাদের একবার ওই মহলের একদম ভেতরে, মানে যেটাকে অন্তঃপুর বলে, সেইখানে গিয়ে একবার ঢোকা উচিত। এত বড় মহল, বারমহলেই কাজ করতে গিয়ে আমাদের এই অবস্থা। অন্তঃপুর না জানি কত বিচিত্র ইতিহাসের সাক্ষী।
কি আছে না আছে দেখতে তো সময় লাগবেই। তুই কি বলিস অর্ণব? হ্যাঁ, আমিও ঢুকতেই গেছিলাম, তারপর একটা পাগল এসে আমার ঘাড় ধরে ফেলেছিল আর কি। সে কি রে? কিন্তু তথ্য অনুসারে তো এই মহলে কেউ থাকে না, এটা তো পরিত্যক্ত। হুম, অনেক যুগ আগে কোন বেশ এক রাজা থাকতো। এই পাগলের উদয় হলো কবে? হ্যাঁ, ঠিক বলেছিস তো। আমার ভ্রম হবে হয়তো, তবে কাজ করতে করতে যা বুঝছি, ঠিকভাবে ডেটা জমা করতে পারলে এইবার এই মহল সরকারি সংরক্ষণ পেতেই পারে। দুর্দান্ত হেরিটেজ এটা। কি অপূর্ব সব কাজ, স্থানীয় শিল্পের নিদর্শন। মহলের ভেতরে ঢুকে পড়ল দুজনে। বাইরের মতোই ভেতরটাও কারুকার্য নিপুণ, পোক্ত ভিত। তবে ভেতরের অংশ একটু নয়, বরং ভালোই অন্ধকার। দুজনেই মোবাইলের ফ্ল্যাশ অন করে দেয়। দেখতে দেখতে অনেকটা ভেতরে এসে পড়ে ওরা। গোটা 2 ঘর ঘোরার পর একটা নতুন ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজা বন্ধ, তালা লাগানো না হলেও লম্বা লাঠির মতো কিছু একটা দিয়ে আটকানো। অর্ণব আস্তে আস্তে দরজা খুলে দেয়। অন্যান্য ঘরের থেকে ঘরটা একটু আলাদা। ঘরের ভেতরটা বেশ অন্ধকার। অদ্ভুত এই ঘরে একটা জানলা অব্দি নেই। ঘরটার ভেতরে ঢুকতেই কি যেন একটা অন্যরকম গন্ধ এসে ধাক্কা মারে ওদের। 2-একটা লম্বা মতো জিনিসও পায়ে লাগলো অর্ণবের। লাইটটা ওখানে ফেলে দেখে শুকনো হাড়। অর্ণব ওটাকে তুলে ধরতে যাবে, তখন প্রজ্ঞার হাতটা চেপে ধরে বাধা দেয়। আজকে থাক অর্ণব, 5টা বাজতে আর বেশি দেরি নেই। কাল বরং আমরা আসবো এই ঘরে। আরে একটু দাঁড়া, এই ঘরটা দেখে নিই অন্তত। না মানে না, পালিয়ে তো যাচ্ছে না মহলটা। কাল আসবো আবার। প্রজ্ঞা অর্ণবকে রীতিমতন হাত টেনে বাইরে নিয়ে আসতে থাকে। টানতে টানতে নিয়ে আসার সময় অর্ণবের হাতে লেগে একটা কাঁচের কি যেন জিনিস মাটিতে পড়ে ভেঙে যায়। কাছে হাত লেগে 2 ফোঁটা রক্ত বেরিয়ে পড়ে। ওরা বেরিয়ে যায়, কিন্তু ঘরটার দরজা রয়ে গেল খোলাই। এ কি, হাত কাটলো কিসে? উফ, এ ছেলে এখনো ঠিক হলো না। আরে বেরিয়ে আসতে আসতে লেগে গেল, আমার হাত লেগে কাঁচের কিছু একটা ভেঙেও গেল। যা, এবার রাজার ভূত তোকে ধরবে, দাঁড়া। বেলা গড়িয়ে পড়েছে। 5টার আগেই এই জায়গাটা খালি করার নির্দেশ। তাই সেই মতো তাঁবুগুলো ছেড়ে বাকি জিনিসপত্র গুছিয়ে দেউলির উদ্দেশ্যে রওনা হয় ওরা। মাঝরাত। একটা বিছানাতে শুয়ে আছে দীপা আর অর্ণব। অগরে ঘুমোচ্ছে দীপা, কিন্তু ঘুম নেই অর্ণবের চোখে। আজ রাত থেকে বারবার স্বপ্নে একটা কালো মেইলি ছায়া ওকে তাড়া করে বেড়াচ্ছে। কিছুক্ষণ উসখুস করে বিছানা ছেড়ে উঠে পড়ল ছেলেটা, কিন্তু সামনে রাখা বোতল খুলে দেখে জল নেই। পুরো অট্টালিকাতে করিডোরে একটাই মাত্র ফিল্টার। অগত্যা উঠে করিডোরের দিকে হাঁটা দেয় অর্ণব। পৌঁছে দেখে সদর দরজাটা খোলা। কি ব্যাপার, এত রাতে দরজা খোলা কেন? অর্ণব এগিয়ে গিয়ে দেখে দরজার বাইরে কিছুটা দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত এগিয়ে যায়। রাতের অন্ধকারে তখন মেঘকে সরিয়ে আটফালি চাঁদ বেরিয়েছে। হালকা মৃদু সুর শোনা যাচ্ছে কোনো মেয়ের গলাতে। অর্ণব যেন হারিয়ে যেতে থাকে এই সুরে। এমন সময় একটা মোহময় মেইলি ছায়া উদয় হয়। অর্ণব যত এগোতে থাকে ওই মেয়েটার দিকে, তত যেন মেয়েটা সরে সরে যায়। মেয়েটা লম্বা কালো চুল উড়ে উড়ে ওর মুখে ঝাপটা মারে। অদ্ভুত এক নেশায় পেয়ে বসে অর্ণবকে। এই অর্ণব, অর্ণব, এই ঘুমের ঘরে হেঁটে কোথায় চলে যাচ্ছিস এত রাতে? প্রজ্ঞার গলার আওয়াজ শুনে ঘোর কাটে অর্ণবের। আমি এখানে, তাই তো? কি করে এলাম? কি করে এলি তাই তো? হ্যাঁ রে, তোর কি ঘুমের মধ্যে হাঁটার স্বভাব আছে নাকি? এই গুণের কথা তো জানতাম না। দীপা জানে? বাবা, যেভাবে হনহন করে পাগলের মতো এগিয়ে যাচ্ছিলিস, ঘুমের মধ্যে হেঁটেই তো মনে হচ্ছে হরিদ্বার চলে যাবি। আরে ধুস, সেই রকম কিছু নয়।
জল আনতে বেরিয়েছিলাম, কিন্তু দেখলাম দরজা খোলা, তারপর বাইরে একটা মেয়ে, কিন্তু তারপর এখানে আমি কিভাবে যে পাগল হয়ে গেছিস তুই? কোনো মেয়ে ঠেয়ে নেই। উফ, চল চল, ওদিকে আবার তোর ঘরে বউ একা। হ্যাঁ চল, কিন্তু কে যে ছিল ওটা? পরের দিন গন্তব্যে সকাল সকাল পৌঁছে গেল অর্ণবের দল। পুরো দমে কাজ শুরু হয়ে গেল। এইভাবেই টানা 2 মাসের ওপর কাজ চলল। দুপুরের খাবার খেয়ে মহলটার সামনে তাঁবুতে বসেছিল অর্ণব। হঠাৎ চোখ গেল মহলের ভেতরে। একটা নারীর অবয়ব যেন হেঁটে বেরিয়ে গেল ওইখান দিয়ে। এই মহলে কোনো মেয়ে কোথা থেকে আসবে? যাক, ভ্রম হবে হয়তো আমার। কোন দিন পাগল দেখছি, কোন দিন মেয়ে, কি অবস্থা! নিজের মনের ভুলকে হেসে উড়িয়ে দিলেও কোথাও একটা অস্বস্তি হতে থাকে অর্ণবের। বেশ কিছুক্ষণ পর আবার দেখতে পায় সেই নারীর ছায়া। তার মুখটা না দেখা গেলেও আড়াল থেকে তার চোখের দৃষ্টি বেশ ভালোই অনুভব করতে পারছিল অর্ণব। ধীরে ধীরে ছায়াটা অবয়বের রূপ নিতে শুরু করল। সে এক নারী যে তাকিয়ে আছে অর্ণবের দিকে এক দৃষ্টিতে, মরা মাছের মতো স্থির সে দৃষ্টি। অর্ণব তার চোখে চোখ রেখে অন্য দুনিয়ায় হারিয়ে যায়। ধীরে ধীরে উঠে সেই রহস্যময়ী প্রহেলিকাকে অনুসরণ করে পা রাখে মহলে। কিন্তু সে যত এগোতে থাকে মেয়েটা তত পালিয়ে পালিয়ে যায়, সরে যেতে থাকে দূরে, আরো দূরে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, 4:30 বাজে, এখনো অর্ণবের দেখা নেই। কোথায় যে উবে গেল ছেলেটা, ফোনও ধরছে না। ম্যাডাম, গাড়িতে উঠে পড়ুন, 5টা বাজতে যায়, জায়গা খালি করতে হবে। কিন্তু তোমার স্যার যে এখনো আসেনি। মনে হয় মহলের ভেতরে কাজ করছে। তুমি তখনই ফোনে দীপার ফোন আসে। সেদিন দীপার সাথে দেখা করে আসার সময় দীপাই ফোনের নাম্বারটা চেয়ে রেখেছিল। ফোন ধরার আগে প্রজ্ঞা দেবজিৎকে বলে, আচ্ছা শোনো, তোমরা ছোট জিপটায় যতটা সম্ভব মালপত্র রেখে দিয়ে সবাইকে নিয়ে রওনা দাও। আমি একেবারে ওগুলো সমেত অর্ণবকে নিয়েই ফিরবো। কিন্তু ম্যাডাম, সন্ধ্যের পর এখানে থাকার অনুমতি নেই। এই সময় প্রজ্ঞা ফোনে ব্যস্ত হয়ে পড়ে। অগত্যা দেবজিৎ বেরিয়ে যায় বাকিদের নিয়ে। হ্যাঁ দীপা, বলো। অর্ণব কোথায় প্রজ্ঞাদি? ফোন তুলছে না কেন? ও একটু কাজে ব্যস্ত আছে আর কি। তুমি বলো না, কি হয়েছে? প্রজ্ঞাদি, আমার ছেলে হয়েছে। সে কি? কনগ্রাচুলেশন! তুমি সুস্থ আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থ আছি। আসলে সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না। আমারই ভুল যে আমি সকালে ওকে জানাইনি। রতনের সাহায্যেই একটু দূরে একটা হাসপাতালে এসেছি। আমি তোমার ফোনে ছেলের একটা ছবি পাঠালাম, আর অর্ণবকে বলো তাড়াহুড়ো না করতে। তখন এই কারণেই ফোন করেছিলাম। বোধহয় সাইলেন্ট ছিল। কাজ পেলে তো নাওয়া খাওয়া ভুলে যায় মানুষটা। তোমরা ধীরে সুস্থে এসো। লোকেশনটা শেয়ার করে দিয়েছি, ওকে ওখানেই আসতে বলো, কেমন? প্রজ্ঞা বোঝে মেয়েটা মুখে যাই বলুক ওর মনের অবস্থা কেমন, কিন্তু প্রজ্ঞারই বা কি করার আছে। আচ্ছা আচ্ছা, বেশ। আবারও বলছি, অনেক শুভেচ্ছা নিও নিউ মম। আর শোনো, এদিকে আমাদের জিপটা আবার একটু সমস্যা করছে। ফিরতে হয়তো একটু সময় লাগতে পারে। তুমি কিন্তু একদম চিন্তা করো না। এখন রাখি তাহলে। প্রজ্ঞা ফোন খুলে দেখে দীপার ছেলের ছবি। খুব মিষ্টি মুখ, পুরো অর্ণবের কার্বন কপি যেন, তবে নাক আর ঠোঁট দীপার মতো। এরপর মহলের দিকে পা বাড়ায় প্রজ্ঞা, কিন্তু ঢোকার মুখে হঠাৎ একটা কালো চাদর পরা লোক ওকে আটকে দেয়। স্পষ্ট বাংলা ভাষায় বলতে থাকে, তুই এসেছিস তুই যে ওর সঙ্গী, তুই পারবি ওকে বাঁচাতে, তোকে যে পারতেই হবে। আপনি বাংলা জানেন? আমি সব জানি,
আর এটাও জানি যাকে খুঁজছিস সে কোথায়। তুই ওর সঙ্গী, ওকে তুই পারবি বাঁচাতে। আপনি জানেন অর্ণব কোথায়? বলুন না, বলুন অর্ণব কোথায়? কিছু বিপদ হলো না তো? জ্ঞান ফিরতেই নিজেকে একটা পাথুরে অন্ধকার জায়গায় আবিষ্কার করে অর্ণব। ধীরে ধীরে উঠে বসতেই মাথার উপরে একটা কিসের রক্তমাখা মূর্তি দেখে আটকে ওঠেও। এটা কোথায় এসে পড়লাম আমি? আমি তো মহলে ছিলাম। তারপর আর আমার হাত দুটো এভাবে কে বাঁধলো? আমি। একটা নারী কণ্ঠ ভেসে আসে। অর্ণব দেখে একটা নারী সামনে এগিয়ে আসছে, ধূর্ত চেহারা, মাথায় একগোছা সাপ হিসিস করছে, পরনে একটা কাপড় অদ্ভুত ভঙ্গিতে জড়ানো, তার চোখ দুটো সেই মরা মাছের মতো স্থির। তুমি তো সেই মেয়ে যাকে আমি মহলে দেখেছিলাম। কে তুমি? কি তোমার আসল পরিচয়? কেন এনেছো আমাকে এখানে? আর এটা কোথায় এনেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। অর্ণবের বিপদের কথা ভেবে অস্থির হয়ে প্রজ্ঞা মহলের ভেতরে ঢুকতে গেলে ওই লোকটা হঠাৎ ওর কপালে হাত রাখে। সাথে সাথে কিছু দৃশ্য প্রজ্ঞার চোখের সামনে ভেসে ওঠে। একটা সুন্দর রাজমহল, সেই রাজমহলে একটা সুসজ্জিত দরবারে রাজা সমুদ্র সেন বসে আছেন। এমন সময় সভাতে এক নর্তকীর আবির্ভাব ঘটে। অপূর্ব সুন্দর চেহারা, তন্বী শরীর। রাজা সমুদ্র সেন নাচে মুগ্ধ হয়ে গেলেন। তার নাম নিশিগন্ধা। রাজা দিলেন তাকে রাজ নর্তকীর পদ। মহলে তাকে বসবাসের অনুমতি দেওয়া হলো। তার জন্য বরাদ্দ হলো আলাদা কক্ষ। এরপর অতীতের সুবৃহৎ ঘটনার একটা একটা করে পাতা দ্রুত পরিবর্তন হতে থাকলো প্রজ্ঞার বুঝে আসা চোখের সামনে। কিন্তু নিশিগন্ধা ধীরে ধীরে মোহিত হয়ে পড়েছিল রাজার রূপের প্রতি। তাকে কাছে পাওয়ার বাসনা ওকে তাড়িয়ে বেড়াচ্ছিল। অন্যদিকে রাজা বহু বছর ধরে পাগল হয়েছিলেন অন্য একজনের প্রেমে। তিনি রাজকুমারী অগস্থি। এই খবর কানে যেতেই রাজাকে পেতে মরিয়া হয়ে ওঠে নিশিগন্ধা। শুরু করে বশীকরণ, কালা জাদুর মতো অশুভ শক্তির আরাধনা। কিন্তু সভাসদদের কাছে এই বিষয়ে খবর পেয়ে রাজা সমুদ্র সেন সেখানে গিয়ে হাতে নাতে ধরে ফেলেন নিশিগন্ধাকে। আদেশ দেওয়া হয় ওকে মৃত্যুদণ্ড দেওয়ার। কিন্তু দণ্ডভোগের আগে বদ্ধভূমিতে দাঁড়িয়ে নিশিগন্ধা হঠাৎ হো হো করে আকাশ কাঁপিয়ে হেসে ওঠে, আর সাথে সাথে একটা অদ্ভুত তরল ছুঁড়ে দিয়ে রাজাকে অভিশাপ দেয়। সমুদ্র, আমার ভালোবাসা ফেলে তুমি যাকে নিয়েছো সে কোনো দিনও তোমার হবে না। জন্ম জন্মান্তরেও সে তোমার হবে না। কেবল অপেক্ষায় জীবন তার কেটে যাবে। আর এই গ্রামবাসী যারা চুপ করে একটা নর্তকের মৃত্যুদণ্ড উপভোগ করতে এখানে জড়ো হয়েছে, ধূলিসাৎ হয়ে যাবে মরণ রোগে। সব সব শেষ হয়ে যাবে। রাজার নির্দেশে মৃত্যুদণ্ডের পর সুযোগ্য পুরোহিতের সাহায্যে নিশিগন্ধার অস্থিভস্য একটা কাঁচের বোতলে রেখে ওর ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। পুরোহিত সাবধান করে যান, যতক্ষণ না পর্যন্ত রাজার কিংবা রাজবংশের কারোর রক্তের ফোঁটা এই দেহাবশেষে পড়ছে, ততক্ষণ পর্যন্ত নিশিগন্ধার অশুভ আত্মা এই বন্দি দশা থেকে বেরোতে পারবে না। কিন্তু নিশিগন্ধার অভিশাপে গোটা গ্রাম জুড়ে মারণ ব্যাধি শুরু হয়। সেই রোগে আক্রান্ত হয়ে রাজকুমারী অগস্থিও মারা যান। এই শোকে রাজা পাথর হয়ে যান। কিছুদিন পর মারা যান তিনিও। অতীতের গোটা দৃশ্য দেখে শিহরিত হয়ে ওঠে প্রজ্ঞা। কেন কেন এমন মনে হলো? কেন মনে হলো যে ওই রাজা সমুদ্র সেন অনেকটা অর্ণবের মতো? আর ওই অগস্থির মুখ যেন হুবহু আমার সঙ্গে মিলে যাচ্ছে। কেন কেন বলুন না, এটা কি দেখলাম? আমি কি দেখলাম? সত্য দেখলে। মহারাজ সমুদ্র সেন আর রাজকুমারী অগস্তির পুনর্জন্ম হলে তোমরা দুজন। আমরা ওদের সমুদ্র সেন মানে সমুদ্র,
অর্ণব কথাটার মানেও সমুদ্র। আবার সেদিক থেকে দেখতে গেলে প্রজ্ঞা আর অগস্তি দুটোরই অর্থ জ্ঞান। তাহলে কি সেদিন অর্ণবের হাত লেগে মুক্ত হয়েছে নিশিগন্ধার আত্মা? হায় ভগবান, দয়া করে বলুন আমি কি করে বাঁচাবো ওকে, বলুন না প্লিজ। নিশিগন্ধা এখন শুধু প্রতিশোধ চায়, চায় অজেয় হয়ে উঠে সব ধ্বংস করতে। তাই নিয়ে গেছে সমুদ্র সেনকে। নিশিগন্ধার প্রেত ওনার সাথে মিলিত হয়ে গর্ভে ধারণ করবে নিশিগন্ধার এক প্রেত প্রতিমূর্তিকে। মুহূর্তের মধ্যে নিশিগন্ধার শরীর থেকে সেই শয়তান বাচ্চা বেরিয়ে আসবে। নিশিগন্ধার দেহ ততক্ষণে শেষ হয়ে যাবে, ওর সব বিদ্যা তখন থাকবে সেই বাচ্চাটার কাছে। আর সে চাইবে সমুদ্র সেনের বুকের তাজা রক্ত। আর সেটাতে সফল হলেই সেই বাচ্চা হয়ে উঠবে সর্বশক্তিশালী দ্বিতীয় নিশিগন্ধা। একমাত্র এই বিপদের হাত থেকে রাজাকে তুমিই বাঁচাতে পারো রাজকুমারী। ওসব রাজকুমারী রাজা আমি কিচ্ছু বুঝি না, জানতেও চাই না। আমি শুধু অর্ণবকে কি করে বাঁচাবো বলুন, দয়া করে তাড়াতাড়ি বলুন না। উপায় একটাই, রাজা সমুদ্র সেনকে নিজের মুখে সেই বাচ্চাকে প্রত্যাখ্যান করতে হবে। নিজের বুকের রক্ত দিতে করতে হবে অস্বীকার। কিন্তু রাস্তা খুব কঠিন, কারণ সমুদ্র সেন ততক্ষণে এই নারীর বশীকরণে থাকবে। না, আমি পারবো, পারতেই হবে আমাকে। আপনি চলুন, আমাকে রাস্তা দেখিয়ে দিন। বৃদ্ধ সামান্য হাসে, তারপর প্রজ্ঞার মাথায় হাত রেখে বলে, চোখ বন্ধ করো, চোখ খুললেই দেখতে পাবে গন্তব্যে পৌঁছে গেছো। আর আপনি? আমার কাজ এত দূর পর্যন্তই, বাকি কাজ তোমাকে একা করতে হবে। তোমাদের পূর্বজন্মের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই যুগ যুগ ধরে আমি বেঁচে আছি। অপেক্ষা করছি কবে হবে তোমাদের জন্ম, পা পড়বে এই মহলে, আর শেষ হবে এই অভিশাপ। চোখ বন্ধ করার আগে প্রজ্ঞা কেবল দেখতে পেল বৃদ্ধ লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলে নিজেকে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় খুঁজে পেল। একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখতে থাকে। পাথুরে জায়গাতে বিচ্ছিন্নভাবে জ্বলন্ত লাভার স্রোত। হঠাৎ চোখ যায় একটা ফাঁকা জায়গাতে। সেখানে দুহাত দুপাশে বাঁধা অবস্থায় পড়ে আছে অর্ণব, সমুদ্র সেন। তার সামনে একটা মেয়ে, পেটের কাছটা একটু উঁচু দেখাচ্ছে। হে ভগবান, তার মানে এতক্ষণে ওই শয়তানি নিজের প্রতিচ্ছবিকে গর্ভে ধারণ করে ফেলেছে। এখন যদি সে জন্মানোর পর অর্ণব তাকে অস্বীকার না করে, তাহলে তো মুহূর্তে সব শেষ হয়ে যাবে। না না, কিছু একটা করতেই হবে, বাঁচাতেই হবে অর্ণবকে। আর কেবল একটা পদক্ষেপ, তারপর আমি হব সর্বশক্তিমান। এই পৃথিবীকে রাখবো নিজের পদতলে। তুমি কি ভেবেছিলে রাজা, তোমাকে আগের জন্মের মতোই ভালোবাসবো? না, এবারে আমার চোখে জ্বলবে শুধু প্রতিশোধ, শুধু প্রতিশোধ। নিশিগন্ধা বাতাসে ভেসে ভেসে অর্ণবের কাছে আসে। ওর মুখের সামনে ঝুঁকে একটা মন্ত্র জপ করে ওর গায়ে ছিটিয়ে দেয় বিশেষ জল। তারপর বলতে শুরু করে, দেখো রাজা, তোমার উত্তরাধিকারী আমার গর্ভে, সে তোমার সন্তান। জন্মের পর তাকে প্রথম খাবার যে তোমাকেই তুলে দিতে হবে। একটা ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে অর্ণব, গভীর কণ্ঠে বলে, কি করতে হবে আমায়? তোমার সন্তানের জন্মের পর হয়তো আমি থাকবো না। সে তোমার বুকে উঠে এলে তুমি বলবে, আমি রাজা সমুদ্র সেন সজ্ঞানে নিজের উত্তরাধিকারীকে আমার বুকে রক্ত ভক্ষণ করার অনুমতি দিলাম। অর্ণব পুতুলের মতো সম্মতিসূচক মাথা নাড়ে। নিশিগন্ধা অর্ণবকে সেখানে ফেলে রেখে একটা পর্দার আড়ালে চলে যায়। সেই সুযোগে প্রজ্ঞা অর্ণবের কাছে এসে ওকে বাঁধন মুক্ত করে, ওর কাঁধ ধরে ঝাঁকাতে থাকে। ওঠ অর্ণব, জেগে ওঠ, নিজেকে জাগিয়ে তোল। তুই এটা করতে পারিস না। তাড়াতাড়ি চল, ওই দানবী আসার আগেই এখান থেকে পালিয়ে চল। প্রজ্ঞার কাতর অনুরোধ সত্ত্বেও অর্ণব এক চুলও নড়ল না। সেই সময় হঠাৎ পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা শিশু। চোখে মুখে অশুভ শক্তির ছাপ। সেই বাচ্চা
হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে অর্ণবের উন্মুক্ত বুকের ওপর উঠে বসে। বড় বড় আসুরিক দাঁত বের করে চেঁচাতে থাকে সে, যেন এক্ষুনি খবর না পেলে তার চিৎকারে উন্মাদ হয়ে যাবে প্রজ্ঞা। প্রজ্ঞাকে দেখে সেই বাচ্চা রেগে গিয়ে নখ দিয়ে ওর শরীরে আঁচড় কাটতে থাকে। আঘাত সত্ত্বেও প্রজ্ঞা এক নাগারে অর্ণবকে অনুরোধ করতেই থাকে। শেষে আর কোনো উপায় না দেখে নিজের ফোনে দীপার পাঠানো বাচ্চার ছবিটা মেলে ধরে অর্ণবের চোখের সামনে। দেখ দেখ অর্ণব, ছবিটা দেখ, তোর বাচ্চা, তোর ছেলে হয়েছে। দেখ কি মিষ্টি দেখতে। এই মেয়ে তোর সন্তান নয় অর্ণব। ওঠ ওঠ, জেগে ওঠ, তোকে ফিরে আসতে হবে তোর দীপার জন্য, তোর ছোট্ট ছেলের জন্য। শুনবি না ওর মুখ থেকে বাবা ডাক? আমাকে পিসিমণি বলে ডাকবে যখন, তখন ওকে আদর করবি না? বল অর্ণব, অর্ণব বল। ফোনের ছবিটার দিকে তাকিয়ে থাকে অর্ণব। একটা ছোট বাচ্চা, চোখগুলো বন্ধ, সদ্য স্নাত মনে হচ্ছে। গায়ে জড়ানো তোয়ালে, ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি। একের পর এক ছবি ভেসে আসতে লাগলো ওর মনে। দীপা, ওর সাথে বিয়ে, তার 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, জগৎপুরে এসে প্রজ্ঞার সাথে দেখা। অর্ণব বুকের ওপর থেকে বাচ্চাটাকে এক ঝটকায় ঠেলে সরিয়ে দেয়। আমি রাজা সমুদ্র সেন এই শিশুকে নিজের উত্তরাধিকারী হিসেবে অস্বীকার করছি এবং আমার বুকের রক্তের অধিকার থেকে বঞ্চিত করছি। মাটিতে পড়ে সেই শিশু দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গড়িয়ে যায় জ্বলন্ত লাভার ওপর। ভস্ম হয়ে নিঃশেষ হয়ে যায় নিশিগন্ধার ভবিষ্যৎ। আমাকে ক্ষমা করে দে প্রজ্ঞা। জন্ম জন্মান্তরে তোকে শুধু অপেক্ষায় করিয়েছি, ভালোবাসতে পারিনি। কটেজের সামনে বারান্দায় প্রজ্ঞা আর অর্ণব একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকে। ভেতরে সবাই তৈরি হচ্ছে, আজ ফিরে যাওয়ার পালা। সামনে গাড়ি দাঁড়িয়ে, রতন সবার ব্যাগপত্র তুলে দিচ্ছে। এটা বিধির লিখন অর্ণব। তুই, আমি, কেউ চাইলে আটকাতে পারবো না। তাছাড়া সব ভালোবাসা পরিণয় পাবে, এটা কোথায় লেখা আছে? কিছু কিছু ভালোবাসা দূর থেকেই রয়ে যা সারা জীবন। কটেজ থেকে দীপা ওর ছেলেকে নিয়ে বেরিয়ে আসে। প্রজ্ঞা অর্ণবের থেকে হাতটা ছাড়িয়ে নেয়। দীপার দিকে ঘুরে কোলে থাকা ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলে, বুঝলে দীপা, তোমার ছেলে একদম পুরো অর্ণবের মতো হয়েছে, একদম হুবহু নকল। তবে নাকটা ওর মতো চাপা না, তোমার মতো সুন্দর। সে তো নয় বুঝলাম, তোমাকে এত করে বললাম যে চলো আমাদের সাথে, কিন্তু তুমি কেন রাজি হচ্ছ না বলো তো প্রজ্ঞাদি? শোনো না দীপা, আমি কিছুটা সময় একা প্রকৃতির সাথে কাটাতে চাই। এই ব্রেকটা থেকে ফিরে আসি, তারপর একদিন নিশ্চয়ই তোমার ঘরে যাব। কি বল অর্ণব? অর্ণব আর কিছু বলে না, গাড়িতে উঠে বসে। মধ্য গগনে সূর্য ওঠে, ওদের গাড়িগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় বহু দূরে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আরেকটি কথা, আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের ডেসক্রিপশন বক্সে মেল আইডি পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।